শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ। আপনারা দেখছেন চ্যানেল আই নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। প্রিয় দর্শক, ভীষণ সুন্দর একটি সময়ের সাক্ষী আমরা এখন, কারণ মানুষের মুখে মুখে কথায় আলোচনা সমালোচনায় বাংলাদেশের সিনেমার জয় জয়কার। এখন যেখানেই তাকাচ্ছি মানুষ বাংলাদেশের সিনেমা নিয়ে কথা বলছে, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছে। এটা আমাদের জন্য ভীষণ আনন্দের, একই সাথে কি বলবো, গর্বেরও বিষয়। এই বিষয়গুলো নিয়েই মূলত আজকে কথা বলবো, এবং একটি সিনেমার কথা না বললেই নয়। তুফান, যা বাংলাদেশে সিনেমার যে দমকা হাওয়া নিয়ে এসেছিল তা এখন একটি তাণ্ডবের মতো পরিণত করেছে। সেখানে তাবড় তাবড় সব অভিনেতারা কাজ করেছেন, তাদের বিভিন্ন অভিজ্ঞতা আমরা শুনছি। আজও তেমন একজন মানুষ আমাদের সাথে আছেন যিনি অভিনয় করেছেন সেই সিনেমায়। তাছাড়াও যদি তার অর্জনের গল্প বলতে চাই, তাহলে আমার মনে হয় টাইটেলটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেদিকে আর যাব না। সরাসরি চলে যাচ্ছে আজকের অভিনেতা, আমাদের নাট্যকার, আমাদের চলচ্চিত্র পরিচালকের কাছে। আছেন গাজী রাকায়েত। শুভ দুপুর। শুভ দুপুর। আসলে ঠিক করতে চাচ্ছিলাম যে কি কি বলা যায়, কিন্তু যদি ওভাবে বলি যে কাজগুলো ধরে ধরে যদি বলতে চাই তাহলে অনেক লম্বা হয়ে যায়। শুধুমাত্র আপনার এতটুকু পরিচয় মনে হয় যথেষ্ট একজন গাজী রাকায়েত। কেমন আছেন? ভালো আছি, মোটামুটি ভালো। সিনেমার কথা দিয়ে শুরু করছিলাম। তুফান তো এখন জোরে সোরে হাওয়া এনে দিয়েছে আমাদের চলচ্চিত্র অঙ্গনে। কেমন উপভোগ করছেন সেটি? এইটা তো আসলে মানে তুফান, আমি একটা অদ্ভুত ঘটনা ঘটছে। সেটা হচ্ছে আমি সাধারণত সোশ্যাল মিডিয়াতে থাকি না, ফেসবুক বা ইউটিউবে বিশেষ করে। কিন্তু গত এক মাসে মানে অ্যাকচুয়ালি একটা সিনেমার আপডেট তো কোথায় কি হচ্ছে চ্যানেল সবসময় এটা করে না, কারণ চ্যানেল এটা একটা অংশ, খানিক কিছু অংশ। কিন্তু কিছু ইউটিউব কন্টেন্ট যারা আছে, যারা নিয়মিত নিউজ করে যাচ্ছে তুফানের, তো সেখানে কিন্তু দেখতে গিয়ে এক ধরনের একটি কোথায় কেমন হচ্ছে, যেহেতু আমি নিজেই ছবিতে অভিনয় করেছি, বাংলাদেশের সিনেমা এই যে দর্শকের মহাপ্লাবন, এসব কিছু মিলে এক ধরনের একটা মানে কিউরিয়াসিটি গ্রো হয়েছে, যে কারণে গত এক মাসে হয়তো ইউটিউব কন্টেন্ট অনেক দেখেছি যে কেমন কোথায় হচ্ছে। তো তুফান আসলে চারিদিকেই তুফান এখন এই মুহূর্তে, যে যাই বলুক না কেন। এবং আজকে এই অনুষ্ঠানে আসার আগে সকাল আমি যখন ঘুম থেকে উঠলাম 10টার দিকে আমার একদম ডিরেক্ট আমার টেলিফোনে কল আসলো নিউ ইয়র্ক থেকে। আমার এক ফ্রেন্ড, আমার বুয়েটের ফ্রেন্ড, ওর ফ্যামিলি নিয়েও আমেরিকা ঘুরতে গিয়েছে আর কি। তো আমি অবাকই হলাম, তো বললাম যে ওর ফ্যামিলি দেখে আসছে, ও দেখেনি, প্রায় 9-10 জন। তুফান অনেক কষ্ট করে টিকিট পেয়েছে, মেয়েটি নর্থ ইউনিভার্সিটিতে পড়ে, এবং সে দেখলাম যে সে দারুণ উপভোগ করেছে সিনেমাটা। এবং সে বলছে যে সাকিব খানকে আমার এত ভালো লেগেছে, আমরা সাকিব খানের ছবি আমি কখনো দেখি নাই, কিন্তু আমি এই ছবিটা দেখার পর, এবং সে আমাকে বলছে যে আমাদের সাথে আবার আপনাকে দেখতে হবে, প্লাস বলতেছে আমি এসে আমার ফ্রেন্ডদের নিয়ে আবার নর্থ ইউনিভার্সিটি বেশ কিছু ফ্রেন্ড মিলে আমরা আবার দেখব। এই যে বিষয়টা, এটা আমার কাছে একটা জিনিস ভালো লাগছে, যে যারা নানাজন নানা কথা বলুক বা না বলুক সেটা আমার কাছে বিষয় না। মানুষ কারোর কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, এটা যার একেবারে ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু যে দর্শকের যে রিয়াকশন, দর্শকের যে চমৎকার, তার যে অংশগ্রহণ, সেইটাকে তো স্বীকার করতে হবে, সেটাকে তো সম্মান জানাতে হবে। এইটা কিন্তু এরকম ঘটনা কিন্তু কম। তো এই ক্ষেত্রে আমি রায়হান রাফি এবং সাকিব খান এবং পুরো টিম, আমরা এখানে যা আছে, যারা এখানে কাজ করেছে, সাংঘাতিক। আমি সবসময় বলি যে প্রত্যেকটা কাজের একটি তৃপ্তির ঢেকুর আছে। আচ্ছা, আমরা ভাত খেলে বা চমৎকার একটা খাবার খেলে একটু চমৎকার যে ঢেকুরটা দেই প্রশান্তির, সেরকম একটা সিনেমা দেখে বা একটা পেন্টিং দেখে, যেটা হোক, এই সিনেমা দেখে যে তৃপ্তির ঢেকুরগুলো দেখছি অন মিডিয়াতে, বা সত্যি সত্যি এটা তো এরকম বানিয়ে কেউ বলছে না, সেটা খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। নিজে যে চরিত্রটি করেছেন, সেই চরিত্রটা করে কি নিজের তৃপ্তি, সেই ঢেকুরটা তুলতে পেরেছেন? আসলে এই আমার যে চরিত্রটি, এইটা আমি মানে ওইভাবে কাউকে বলিও নি, বা আমার চরিত্রের যদি গুরুত্বের কথা বলি, এটা অনেক প্রধান একটি চরিত্র, অনেক চরিত্রের মধ্যেই একটি চরিত্র। কিন্তু এইটা আমি জানি চরিত্রের মধ্যে অভিনয়ের যে খুব বেশি অভিনয় খুব কিছু ছিল তা না। সে ন্যারেটিভ ধর্মে একটা মানে একটা কথা বলে যায় কন্টিনিউয়াস এবং কিছু অংশগ্রহণ করে,
কিন্তু ওটুকের মধ্যে আমাকে যখন ডিরেক্টর ব্রিফ করেছে, ওটুকের মধ্যেই চেষ্টা করেছি যে কিছু একটা করা যায় কিনা। তো সেই ক্ষেত্রে সবচেয়ে তৃপ্তির কথা বলবো না, আমি আমার ডিরেক্টর এবং সত্যিকার অর্থে আমি যদি আমার ডিওপিকে বলি, এই দুইজনকে, এবং আমার কো অ্যাক্টর যে সিনগুলোতে আমি করেছি, সাকিব খান মেইনলি, আরও কলকাতার একজন ছিলেন। তো ওইখানে আমি যখন একটি কাজ করছি, আমার সাকিব খানের যে কোঅপারেশন অ্যান্ড তার যে পার্টিসিপেশন এবং সে যে কেমিস্ট্রিটা ধরে ফেলা দুইজন অভিনেতার যে বিষয়গুলো, এগুলো যেমন ভালো লেগেছে। এবং আমি ডিওপির কথা এই কারণে বললাম যে আমরা যারা অভিনয় করি বা যারা ডিরেকশন দেই, তারা বড় পর্দায়, এত বড় একটা পর্দায় একটি এক্সট্রিম ক্লোজ আপ, নট ক্লোজ আপ, এক্সট্রিম ক্লোজ আপ, এইটা আমরা সাধারণত অ্যাভয়েড করি, ভয় পাই। অভিনেতা নিজেও কিন্তু ভয় পায়। ইউ হ্যাভ টু থিঙ্ক যে একটি মানুষকে 5 গুণ দেখা যায়, 4 গুণ দেখা যায় স্ক্রিনে, সেখানে একটি এক্সট্রিম ক্লোজ আপ দাঁড়াচ্ছে। সেখানে অ্যাজ অ্যান অ্যাক্টর যেমন একটা মানে চ্যালেঞ্জ থাকে, একজন ডিওপির চ্যালেঞ্জ থাকে, একজন ডিরেক্টরের চ্যালেঞ্জ থাকে। এই কাজগুলো আমরা সাধারণত, আমি সবসময় বলি, রবার্ট ডি নিরো বা জ্যাক নিকলসন, আরও যারা আছে বড় বড়, আল পাচিনো, এরকম বড় বড় অ্যাক্টরের ক্ষেত্রে আমরা এই ধরনের অ্যাপ্লিকেশন দেখি। এই যে সাহস করে আমাদের ডিরেক্টর ডিওপি এই ধরনের ক্লোজ আপ আমাকে নিয়ে ব্যবহার করছে, আমি মনে করি এটা বুকের পাটা যেমন, যোগ্যতায়ও সেরকম। তো এইটা আমার কাছে একটা ডিফারেন্ট একটা জায়গায় লেগেছে। সো আমাকে যেভাবে উনি উপস্থাপন করেছেন, আই এম হ্যাপি। বাট স্যাটিসফ্যাকশন তো এটার কোনো শেষ নাই। মানে ডিজায়ার বা স্যাটিসফ্যাকশন হচ্ছে আমাদের জীবনটা একটা সার্কেল, আর লাইন, তার উপর একটা লাইন টেনে দিয়ে ইনফিনিট লাইন, দ্যাট ইজ ডিজায়ার, দ্যাট ইজ দ্য স্যাটিসফ্যাকশন। আর শিল্পীর ক্ষেত্রে ইনফিনিট, শেষ হবে না। আমি জীবনের শ্রেষ্ঠ চরিত্রটি অভিনয় করেও আমার মন ভরবে না, কখনোই না, কখনোই না। আচ্ছা, তুফান একটি ফুল ফ্লেজড কমার্শিয়াল ফিল্ম, সকলেই জানি। সেখানে এমন একটি চরিত্র অভিনয় করা, একটা কমার্শিয়াল ফিল্মের জায়গাতে নিজের চরিত্র, আপনি কেমন অভিজ্ঞতা দিয়েছে আপনাকে? আমি এখন অনেক দিন সময় দিয়েছি, আর এখানে আমার যে কয়েকটার আছেন অনেকজন, এখানে অনেক শক্তিশালী অভিনেতাদেরকে ছোট ছোট রোলে আমরা দেখি, সদীজামান সেলিম, সালাউদ্দিন লাবলু এবং পশ্চিমবঙ্গের অনেক ভালো ভালো কিছু অভিনেতা। এবং আমি যখন আমার চরিত্র করছিলাম, আমি আমার চরিত্র পাকে অন্য চরিত্রগুলোও দেখছিলাম। যেমন আমি ফজলুর রহমান বাবুর অভিনয় দেখছিলাম যে ও কী করছে ওর চরিত্রে। আমি দুষ্টমি করে বলছিলাম যে প্রত্যেকটি এই যে তো একটা সৌন্দর্য আছে, তুমি তো দিনে দিনে অনেক সুন্দর হয়ে উঠছো তোমার চরিত্রে, তোমার পরিবেশনায়। এবং ওকে ও যেই লেভেল চরিত্রটি যা তাই করছিল। ঠিক একইভাবে আমি মনে করি যে এই যে ফজলুর রহমান বাবু বা আমাকে, বা আমরা যেই ধরনের সিনেমাগুলো করি বা যেই ধরনের কাহিনী চিত্রগুলো করি, তার থেকে একটি ডিফারেন্টভাবে ভাবা, এটা তো ডিরেক্টরের মনসিয়ানা এবং আমাদেরকে ব্যবহার করতে পারাটা। এবং আমি সবসময় বলি যে একজন ভালো অভিনেতার জন্য কোনো প্ল্যাটফর্ম নাই, সে যে কোনো প্ল্যাটফর্মে সুইটেবল। তাকে কীভাবে উপস্থাপন করা হচ্ছে, যেটা একসময় নাসিরুদ্দিন শাহ পার ছবি করতো, আমরা ওমপুরি বা আমরা যে ডিফারেন্ট টাইপের ছবিগুলো দেখতাম, কিন্তু একসময় দেখা গেল যে নানা পাটেকার সবাই আবার ডিফারেন্ট তাদেরকে ব্যবহার, এবং তারা সাকসেসফুল। নাসিরুদ্দিন শাহ একটা সাকসেসফুল অ্যাক্টর তার যে কোনো ফর্মে। পৃথিবীতে শিল্পীর একজন ভালো অভিনেতার জন্য কোনো ফর্মটা কোনো ফিক্সড কিছু না। তাকে কিভাবে, এই জায়গাটাই তো এই আধুনিকতা, এখনকার প্রজন্মের ডিরেক্টররা এইভাবে যে ভাবতে পারছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো আই ফিল, আমার খুব মজা লাগছিল। আর আমি অভিনয়টা খুব ফুরফুরে মেজাজে থাকার চেষ্টা করি, ওখানে মজা পাই। কারণ সারা জীবন দায়িত্ব নিতে নিতে যখন অভিনয় করি, তখন খুব ভালো লাগেও আমার কোনো দায়িত্ব নাই, আই এম ফ্রি, আই জাস্ট লাইক অ্যাঞ্জেল। আমি মজা করবো, আড্ডা দিব, গল্প করবো, ওর মধ্যেই আমি আমার কাজটা করে যাব। এটা আমার কাছে দারুণ লেগেছে। গুড এক্সপিরিয়েন্স। যদিও আমি যে প্রশ্নটি করতে চাচ্ছিলাম তার কিছুটা উত্তর আমি পেয়ে গেছি, তবুও যদি আরেকটু বিস্তারিত শুনতে পারি। যেমন আপনি বলছিলেন যে আমরা জানি যে আপনি একটা থিয়েটার ব্যাকগ্রাউন্ডের, আপনি একদম কী বলবো, সেখান থেকে উঠে আসা।
তবে একটি মতবাদ বা ধারণা আছে যে অনেক থিয়েটার কর্মীরাই কমার্শিয়াল ফিল্মগুলোতে কাজ করার জায়গায় একটু ভিন্ন মনোভাব পোষণ করে। সেই জায়গায় এখন বর্তমান সময় দেখছি, বিশেষ করে এই সিনেমাও দেখছি, তুফানে যদি দেখি যে অনেক থিয়েটার কর্মী যারা আছেন বা মঞ্চনাটকের সাথে কাজ করেছেন, অনেকেরই একটা সমাগম হয়েছে এই সিনেমায়। তো সেক্ষেত্রে এখানে তাদের সাথে কাজ করে বা আপনাদের মধ্যকার কেমিস্ট্রিটা কীরকম ছিল? আমাদের তো মানে আমরা তো এখানে প্রধান চরিত্রগুলো অল ডিপার্টমেন্টই তো আমরা করেছি, মিউজিক, কস্টিউম ডিজাইন, গান, ডিওপি সব আমাদের, কিন্তু প্রধান প্রধান চরিত্রগুলো আমাদের। আমার সাথে আমার পাশে আরেকজন যে অভিনেতা ছিল লোকনাথ, ও কলকাতার থিয়েটার ওয়ার্কশপের খুব এখন কলকাতায় বেশ তার ভালো তোড়জোড়, এবং ওদের সাথে আড্ডা, ওই থিয়েটারের মানে দেখা গেছে একটা দাইমার ছোট একটা চরিত্র করছে, সেখানে একজন খুব বিখ্যাত এক থিয়েটার কর্মী চলে আসছে। তো থিয়েটার যারা করে, আমার সাথে যে স্ক্রিন শেয়ার করেছে স্ক্রিপ্ট রাইটার যে টাইপ করছিল, ছোট চরিত্র, কিন্তু তারা রেগুলার থিয়েটার করে। এবং সেই জিনিসটা হচ্ছে যে আমি ওদেরকে দেখছিলাম যে একটা দৃশ্য নিয়ে, একটা ডেলিভারি নিয়ে কতভাবে কি করা যায়, নানা চিন্তার মধ্যে থাকছে, রিহার্সেল করছে, বারবার রিহার্সেল করছে। এইটা তো একটা দারুণ ব্যাপার। আর থিয়েটার আমি বলবো না আর কি যে ক্যামেরার সামনে মানে তৈরি না হয়ে যাওয়াটা উচিতই না আর কি। তৈরি মানে কি একদম ভালোভাবে তৈরি হয়ে যেতে হবে। আমি হলাম, দাঁড়িয়ে গেলাম, এই ক্যামেরাটা এতই ন্যাচারাল একটা জিনিস, ও আনন্যাচারাল জিনিসকে একদম ছুঁড়ে ফেলে দেবে। কাজে ওখানে আমি যখন তৈরি না হয়ে যাব, তো এখন যেটা হয়েছে যে এই যে বিভিন্ন, যেমন বাংলাদেশে অনেক ভালো ভালো অভিনয় শিল্পী আছে যাদেরকে আমরা ব্যবহার করতে পারছি না এখন পর্যন্ত, কারণ সিনেমাই তো হচ্ছে না, তাই না? বড় পর্দায় এই যে আমাকে নিয়ে একটি এক্সট্রিম স্ক্রিন ও ব্যবহার করলো, বা আমার লুকটাকে ব্যবহার করলো, তো সেটা তো সিনেমা হতে হবে। এই ক্ষেত্রে একটু ইন্টেলিজেন্ট এবং দূরদৃষ্টি সম্পন্ন পরিচালকের ভীষণ দরকার আর কি। এবং সেই দূরদর্শিতাকে আপনি মনে হয় রায়হান রাফির মধ্যে পেয়েছেন? রায়হান রাফি তো নিঃসন্দেহে তার, আমি পাওয়ার চেয়ে বড় কথা সে প্রমাণ করে দিছে, একটার পর একটা ছবি তার হিট হচ্ছে। এবং আপনি কাস্টিংটাই দেখেন না, তার কাস্টিং, এবং সাকিব খানকে, তিনি এত বড় একজন স্টার সাকিব খান বাংলা সিনেমাতে, এবং আমি তো দেখেছি ওর সাথে প্রায় ম্যাক্সিমামই তো আমার কাজ ওর সাথে, কখনো তুফানের চরিত্রে, কখনো শান্ত চরিত্রে। এবং আমরা রাত 3টায়ও শুটিং করেছি, ভোর 4টা পর্যন্ত শুটিং করেছি। এবং এই গরমের মধ্যে ডিফারেন্ট গেট আপে অ্যাকশন ছবিও কিন্তু অনেক কষ্টের, অনেক কষ্টের, কিন্তু সেই জায়গাতে থেকে যেই আমি দেখেছি সেটা তো দারুণ। তো রায়হান রাফি এই যে বুদ্ধিমত্তা দিয়ে তাদের সবাইকে ব্যবহার করে একটি জায়গায় নিয়ে এসছে, আপনি এটাকে বুঝতে হবে যে এখনকার দর্শক কি চায়, এবং সেই চাওয়াটাকে এনে তাকে ঘর থেকে বের করে নিয়ে আসা, এটাতে এত নেগেটিভ কিছু খোঁজার কিছু নেই। এটা বাণিজ্যিক ছবি, বিনোদনের ছবি, কোটি কোটি টাকা ব্যবহার করবে। যেমন আজকে যদি ও বলতো আমি 15 কোটি টাকা দিয়ে একটি ছবি বানাবো, কোনো প্রডিউসার সাহস পেত না, বলে ওর তো এক্সপিরিয়েন্স নাই। আজকে তুফান সাকসেসফুল হওয়ার পর ও যদি বলে আমি 25 কেন 50 কোটি টাকা দিব, অনেকে এসে যাবে। কারণ আমি অনেক নির্মাতা আছে, তাকে 10 কোটি টাকা দিলে সে খরচ করতে পারবে না, সিনেমায় বানাতে পারবে না। তো সব কিছু কিন্তু একটা ধারাবাহিক প্রসিডিউর, ও একটা 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 করে আগাচ্ছে। তো ইন্ডাস্ট্রিটা কিন্তু আজকে 1000 কোটি টাকা দিয়ে সিনেমা বানায় ইন্ডিয়া একদিনে হয় নাই, আস্তে আস্তে হয়েছে। সো এই যে সাকিব খান, এই যে রায়হান রাফি, এরা তো একটা সময় ধরে ধরে হচ্ছে। রায়হান রাফি যদিও অল্প সময়, কিন্তু 5 বছরে সে কিন্তু একটা গ্র্যাজুয়ালি প্রমাণ করে যাচ্ছে। ওর একটি পজিটিভ জিনিস হচ্ছে ও একটা চলচ্চিত্র নির্মাণ করতে করতে আরেকটা চলচ্চিত্র ভাবছে, প্যারালাল তৈরি করছে। ওভারল্যাপ করে না? এটা না করলে তো আপনি টিকতে পারবেন না। একটা ছবি বানাতে যদি অনেক সময় লাগে, তো আপনি যদি ওই পাশাপাশি না যান, তাহলে তো একটা ছবি গ্যাপ পড়ে আরেক জায়গায় চলে যাবে। আজকে কি হয়েছে, আমাদের যে ছবিগুলো হিট হয়েছে দেখা গেছে বানাচ্ছে, তারপর 10 বছর খবর নেই, 5 বছর খবর নেই। একটা ব্র্যান্ডে পরিণত হয় কিন্তু একজন পরিচালক, একজন একটা অভিনেতা। তো তার সেটা যদি আপনি একবার বিখ্যাত হয়ে গেলেন, 6 বছর আর কোনো ছবি নাই, তখন দর্শকরা ভুলে যায়, তাই না? দর্শককে কনফার্ম করতে হবে ছবিটা ভালো হবে। সেটা একজন আমির খান প্রমাণ করে দিতে পারে যে উনি থাকলে ছবিটা ভালো হয়, যেখানে দর্শক যায়। আজকে সাকিব সেটা করেছে, মানে দর্শক, মানে সিনেমা হলগুলো
এইবার যেটা ঘটেছে আমি যতটুকু জেনেছি হাই রেন্টালে ছবিগুলো নিয়ে নিয়েছে। ইট ইজ এ ডিফারেন্ট একটা ক্ষেত্র, কিন্তু আমি 3 লাখ টাকা থেকে 12 লাখ টাকা পর্যন্ত আমি একটা সিনেমা নিয়ে যাব যদি সিনেমাটা না চলে। হ্যাঁ, কিন্তু তারা এতটাই কনফিডেন্ট ছিল যে সিনেমাটা চলবে। তো আমার কাছে আমি কি ধরনের ছবি বানিয়েছি, আমি ওভারঅল ইন্ডাস্ট্রির শুভকামনা করি সবসময়। কারণ দর্শকদেরকে আজকে দেখেন, মানে এটা একটা মানে হাস্যকর মনে হবে অনেকের কাছে, আজকে কিছু কিছু লোক যে তুলনা করছে সাকিব খান শাহরুখ খান, এই যে তুলনাটা করছে, সেই তুলনাটা কেন হলো? আজকে সাকিব খানের ছবি কিন্তু সিনেপ্লেক্সে রিলিজ হয়েছে, তাই না? এটা কি এরকম নয় যে সাকিব খানের ছবিটার চেয়ে এখন ওর ছবিটা বেশি দিচ্ছে, তার মানে দর্শক দেখতে চায়, তাই না? দর্শকের এই জায়গাটাকে এনেছে যারা আনছে, তাদেরকে তো সেলুট দিতে হবে। ট্রেলার দেখে মানুষের মধ্যে যে একটা ক্রেজ তৈরি হয়েছিল, পুরো সিনেমা রিলিজ হওয়ার পরে আসলে সে ক্রেজটা একদম ফুলফিল দেখতে পাই আমরা, সিনেমা হলে আসলে তার প্রমাণ মিলে যায়। বিশেষ করে যদি গানগুলোর কথা বলি, যে সিনেমা কিন্তু অনেক সময় পরিচিতি পায় বা অনেকটা বেশি জনপ্রিয় হয়ে ওঠে তার গানের কারণে। তুফানে আমরা সেই পরিচয়টা বা সেই পরিচিতিটা দেখেছি, যে গানগুলো খুব জনপ্রিয়তা পেয়েছে মানুষের মুখে মুখে। এখানে এই তুফান ছবিতে নিয়ে যেমন ইন্ডিয়ার রিলিজ নিয়ে একটু আমরা দেখতেছি অনেকের শঙ্কা, অনেক কথাবার্তা শুনছি। এবং এখানে আমার কাছে একটা জিনিস কি, মানে এটা একটি এই ঘটনার মধ্যে দিয়ে আমাদের চলচ্চিত্রে একটি চিত্র ফুটে উঠতে পারে। যেমন ইন্ডিয়াতে যখন কোনো ছবি রিলিজ হয়, ওটা 2-3 দিনের মধ্যে পাইরেসি হয়ে যায়, ইন্ডিয়াটা কন্ট্রোল করতে পারে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, পাইরেসি হওয়ার পরে ওদের সিনেমা হলের জোয়ার থামে না। মানে ইন্ডিয়াতে গত বছর ধরে ওরা যে জায়গায় পৌঁছেছে, যারা সিনেমা হলে দর্শক দেখে তাদেরকে ওই পাইরেসি মার্কা, ওই পচা প্রিন্টের ছবি ওরা দেখে অভ্যস্ত না। পাইরেসি হলেও, যে কারণে পাইরেসি হওয়াটা নিয়ে ওদের কোনো হেডেকও নাই। যেই সিনেমা হলে যাবে, সেই সিনেমা হলের দর্শক যাবেই। কিন্তু বাংলাদেশে কি হয়েছে, ওই পাইরেসিটা যদি বাংলাদেশে হয় বা কোনো কারণে বাংলাদেশে এটা লিক হয়, তাহলে বাংলাদেশের কিছু দর্শক আছে তারা ওই সিনেমাটা দেখার পর হলে আসে না। আমাদের এরকম অনেক বড় বড় হিট ছবি দেখেছি, পাইরেসি হওয়ার পর দর্শক হলে কমে গেছে। এই কমে যাওয়াটার কারণ কি, আমি এটা মনে হয়েছে আমার যে সিনেমার যে স্ক্রিন বিউটি, এই স্ক্রিন বিউটিটা গত 15-20-25 বছর এর আগেও আমি দেখেছি ক্যামেরা কাঁপছে কোনো রকমভাবে ছবি, তখন একটা মাধ্যম ছিল, শিল্পের মাধ্যমে একটা ছিল, যে কারণে সবাই সিনেমা দেখেছে। তো এখন ওই যে সুন্দর ছবি দেখার স্ক্রিন বিউটি, সিনেমা হলে জাদু দেখার যে প্র্যাকটিসটা গত 20 বছরে নাই। কাজী ও কিন্তু ওই ছোটোখাটো স্ক্রিনিং, ওই ঝাপসা ঝাপসা ছবি দেখে অভ্যস্ত। কাজে ও যখন কোনো একটা হিট ফিল্ম এখানে মোবাইলে পায়, তখন ওইটা দেখেই শেষ করে ফেলে। যে কারণে বাংলাদেশে একটি পাইরেসি হইলে, সেই পাইরেসিটার কারণে কিন্তু সিনেমা ফ্লপ হয়ে যাচ্ছে। কিন্তু কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতে এই ব্যাপারটি নাই। তো সেই কারণে আমার মনে হয় যারা এটার সাথে ডিস্ট্রিবিউশনে আছে, তারা মনে হয় একটি চিন্তায় আছে যে তাহলে যদি আবার ফ্লোটা কমে যায়, এটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি বলতে চাই যে এই যে দর্শককে বুঝতে পারা, ইন্ডিয়ার দর্শক বুঝে ফেলেছে যে ছোট পর্দায় আর বড় পর্দায় সিনেমার দেখার পার্থক্যটা। আমাদের দেশে এই পার্থক্যটা এখনো বুঝে ওঠেনি। এইটা শুরু হয়েছে। এইটা যখন নিয়মিত এরকম একটার পর একটা সিনেমা, বছর অন্তত 3-4টা ছবি যদি এভাবে আসতে থাকে, তাহলে কিন্তু দর্শকের রুচিটা পাল্টে যাবে বড় পর্দার দিকে। কারণ বড় পর্দায় সিনেমা দেখার যে আনন্দ, সেটা কখনোই একটা মোবাইলে বা একটা স্ক্রিনে, ছোট স্ক্রিনে সেটা হয় না। এই যে সিনেমা হলে বসে একজনের ভাইব্রেশন, ওদিক থেকে কেউ হেসে দিলে ওই হাসিটা কিন্তু পাশের জনের কাছে এসে পড়ে। সিনেমা দেখতে গেলে নিজেকে সুন্দর করে উপস্থাপন করে সিনেমা হলে যাওয়া, একটা উৎসবমুখর যে ভাব, বাঙালি তো সবসময় উৎসবমুখর জাতি। সো এই সিনেমা হলে সিনেমা দেখার বিষয়টা আমি মনে করি পৃথিবী কোনো সময় কমবে না, হয়তো ফরম্যাটটা পাল্টাবে, কিন্তু সিনেমা হলে সিনেমা দেখার আনন্দটা আলাদা আর কি। ঝড় বৃষ্টির মধ্যে তো আর সিনেমা দেখা যায় না, একটা কাভার্ড স্পেসে বসতে হয়, একটা এসির মধ্যেই বসতে হয়, এবং সেখানে কিন্তু অতগুলো লোক একসাথে সিনেমা দেখাটার আনন্দ অন্যরকম, ডিফারেন্ট, একদম ডিফারেন্ট।
আচ্ছা, রায়হান রাফির সাথে তো এর আগে কখনো কাজ করা হয়নি, কিন্তু এই যে কাজ করার প্রস্তাব পেলেন, তারপর একে একে নিজের চরিত্রকে ফুটিয়ে তোলা, সবকিছু মিলে তুফানের সাফল্যটা কেমন হবে এই বিষয়ে কি অনিশ্চয়তা ছিল বা এটা নিয়ে কি রিস্ক ফিল করেছিলেন কখনো? না, আমি রাফিকে আমার সাথে ওরকম পরিচয় ছিল না। ও আমাকে হঠাৎ করেই ফোন করলো যে রাকেত ভাই, আমার নেক্সট ছবিতে আমি কাজ করে আপনাকে নিয়ে কথা ভাবছি, আপনি যদি একটু আসেন আমরা ক্যারেক্টার নিয়ে একটু কথা বলি। ইটস ওকে। এবং আমাকে বললো এখানে অনেক দৌড়াদৌড়ি আছে, আপনি পারেন? বললো এটা তো আমার পার্ট, আমরা তো প্রফেশনাল এগুলি শেখাই, আরও তো এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। এবং যেটা হলো যে ওর প্রায় সবগুলো প্রিয়তমা কাজ ছবিটা আমি কি লাস্ট যে ছবিটা ওর দামাল, এটা আমি স্ক্রিনে দেখতে পারিনি, কিন্তু আমি স্ক্রিনে গিয়ে ওর পুরামন 2 দেখেছি। আমি ওর আরেকটা ছবি করেছিল হাজির বিরিয়ানি, গান আছে কি জানো ছবিটা, ওই ছবিটাও দেখেছি আমি, পূজা চিলি আর ও সিয়ামের। তারপরে সুরঙ্গ দেখেছি। তো আমার কাছে যেটা আরেকটা ছবি পড়ান দেখেছি। তো সমালোচনা মানে আলোচনা সব কিছুর ফাঁকে যেটা মনে হয়েছে যে ও দেখতাম ওর প্রত্যেকটা সিনেমাতে ও ক্যারেক্টারগুলোকে খুব সুন্দর করে বিল্ড করে। তো অ্যাজ অ্যান অ্যাক্টার আমি তখন অভিনয় করতে গেছি, আমার কাছে মনে হয়েছে যে ওর যত্ন নিয়ে ক্যারেক্টার নিশ্চয়ই বিল্ড করবে, সেই আস্থাটা কিন্তু ছিল। এবং ইট ইজ মাই প্রফেশন, আমি এটা করলে অর্থ পাবো, আমার চরিত্রটা ভালো কিছু হবে, এই সব কিছু চিন্তা করে আই জাস্ট অ্যাক্ট। ওকে, আপনাকে তো অভিনেতা হিসেবে আমরা পেয়েছি সব সময়, তবে পরিচালক হিসেবেও আপনার খ্যাতি আছে বাংলাদেশে। আপনার প্রোডাকশনের কাজগুলো আমরা দেখেছি, শুরুতে আপনার চলচ্চিত্র মৃত্তিকা মায়া, তারপরে গোর, এবং অসংখ্য এরকম কাজ আপনার নিজস্ব, এবং এই কাজগুলোর জন্য মানে রেকর্ড ব্রেকিং বলবো যে চলচ্চিত্র পুরস্কারগুলো আপনি পেয়েছেন। এখন নিজের কি কমার্শিয়াল ফিল্মগুলোতে কাজ করার ইচ্ছা আছে? অভিনয়ের ক্ষেত্রে তো আমার কোনো বিচার নেই। আর নিজে নির্মাণ করতে চান? নির্মাণের ব্যাপারে আমি আসলে ওভাবে ভাগ করতে চাই না, কারণ আমরা এখন আমি আপনাকে বলি যে আমি মাত্র 2টো চলচ্চিত্র, মানে ফিচার ফিল্ম যদি বলি, 2টো চলচ্চিত্র নির্মাণ করেছি অ্যাজ এ ডিরেক্টর। একটা হচ্ছে মৃত্তিকা মায়া, একটা হচ্ছে গোর বা দ্য গ্রেভ। আমি এর মধ্যে কিছু একাডেমিক ফিল্ম বা আরেকটি ছবি অলরেডি তৈরি করে ফেলেছি, যেমন জন্মসূত্র, যেটা ইমপ্রেসের সাথে জয়েন্ট ফিচার আমাদের বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে হয়েছে। তবে আরেকটা ছবিও করবো এরকম, কিন্তু এগুলো তো আমার নিরীক্ষাধর্মের ছবি। কিন্তু আমি যদি মূল ধারার ছবি বলি, তাহলে কিন্তু আমি এখনো করিনি। তাহলে আমি কেন এরকম দর্শক জনপ্রিয়তার ছবি করব না? দেখুন, এই মুহূর্তে বাংলাদেশে 5 লাখ লোক আছে যার যে রুচি বা তার যে গুণগত মান, যেই ধরনের ছবি দেখতে চায়। আবার 1 লাখ লোক আছে, আবার 50 লাখ লোক আছে, 1 কোটি লোক আছে। 1 কোটি লোক যে ছবি পছন্দ করে, তারা ওই 5 লাখের ছবি পছন্দ হয়তো করবে না। আবার 5 লাখে যারা পছন্দ করে, তারা 1 লাখে করবে না। কিন্তু আমরা কি সেই 5 লাখকে অস্বীকার করতে পারবো? তো আমরা চাই যে এই 5 লাখ ধ্রুপদী কাজ যেগুলো হচ্ছে, বাংলাদেশের 1 কোটি মানুষ যখন ওই কাজগুলো দেখবে, তখন ইরান কেন বা পৃথিবীর অনেক বড় বড় ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা হারিয়ে দেবো। কিন্তু আমি কি একদিনেই সব কিছু করতে পারবো? তো আমরা একটা জায়গায় থাকবো, মানুষের রুচির পরিবর্তন হবে, আস্তে 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 সে একটা জায়গায় যাবে। হুট করে কিন্তু সব কিছু করা যায় না। আমার জায়গায় আমি থাকবো অ্যাজ এ ডিরেক্টর। আমরা সিনেমা বানানোর সময় তো স্বপ্ন দেখি যে আমার হল ভরে গেছে, সেটা ভরে না, সেটা বিভিন্ন কারণে, কিন্তু ব্যাপারটা এরকমই আর কি। অনেক ধন্যবাদ আপনাকে আজ আমাদের সময় দেওয়ার জন্য। উপহার আছে আপনার জন্য পাঠক সমাবেশের পক্ষ থেকে বই, আপনি বসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি একজন স্বপ্নবাজ মানুষ, সেই স্বপ্ন নিয়ে আপনি এগিয়ে চলুন। আপনার কাছে আমাদের আসলে অনেক কিছু পাওয়ার আছে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, তুফানের জন্য শুভকামনা। আগামীতে আবারও দেখা হবে। দর্শকদের থেকে বিদায় নিতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি মনে করি যে দর্শকদেরকে আমার রিকোয়েস্ট থাকবে যে সিনেমা হলে সিনেমা দেখতে আসতে হবে, এবং যারা এখন অনেক ক্যালকুলেশন করছেন ছবিটা এই সেই, এগুলি ক্যালকুলেট না করে সিনেমা দেখে দর্শকদের যে উচ্ছ্বাসটা, সেটাকে সম্মান করেন এবং সিনেমা দেখুন। সিনেমা দেখার পরে দেখবেন আপনার ভালো লাগবে। একটা বিনোদন নির্ভর ছবি, এবং আমার বলার জন্য সেটা অপেক্ষা থাকবে না, যারা দেখার তারা দেখছে,
এবং এই জোয়ারটা যেন বাংলাদেশে নিয়মিত হয়। একদমই তাই, ভালো থাকবেন স্যার। ওকে। প্রিয় দর্শক, আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। এমনটি অনুরোধ আপনাদের প্রতিও যে আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন, বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন নিজ নিজ জায়গা থেকে। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছে আজকের আয়োজন থেকে।